অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মেঘলা, প্লিজ একটু কথা বলে যা আমার সাথে। দেখুন, আমি আপনাকে চিনি না, আপনার সাথে আমার কোনো কথা নেই, আর বলার প্রয়োজনও মনে করি না। কি? তুই আমাকে চিনিস না মানে? হ্যাঁ, চিনি না। প্লিজ আপনি আমার সামনে আর আসবেন না, চলে যান। যাস না মেঘলা, প্লিজ। আমার তো কথা শোন। কি হয়েছে তোর, বলবি তো? কিন্তু কিছু না বলেই চলে গেল মেঘলা, আর আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। ভাবছি কি হলো এইসব। আমার ছোটবেলার ফ্রেন্ড আমাকে চিনে না বলছে। আমি না হয় 4 বছর দেশে ছিলাম না, কিন্তু এই জন্য কি অভিমান করে আছে আমার উপর? কিছুই তো বুঝতে পারছি না। আপনারাও কিছু বুঝেন নাই, তাই তো? আচ্ছা, তাহলে আগে পরিচয় দেওয়া যায়। আমার নাম কাব্য আহমেদ নিলয়। পড়ালেখা শেষ, তাই ভালো একটা চাকরির সন্ধানে বিদেশে গিয়েছিলাম 4 বছর আগে। এই কিছুদিন আগেই ফিরেছি। ফেরার আর একটা কারণ হলো মেঘলা। মেঘলা আমার ছোটোবেলার ফ্রেন্ড। ছোট থেকেই মেঘলাকে আমি অনেক ভালোবাসি। হয়তো মেঘলাও আমাকে ভালোবাসে, কিন্তু সে কখনো আমাকে ভালোবাসার কথা বলেনি। আমি যখন বিদেশ যাব তখন সব থেকে বেশি কেঁদেছিল মেঘলা। কিন্তু আমি সেখানে যাওয়ার 2 বছর পরেই মেঘলার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। মেঘলার ফোন বন্ধ থাকতো সারাক্ষণ। তাই এখন দেশে ফেরার পর অনেক কষ্ট করে ওদের নতুন বাসার ঠিকানা জোগাড় করলাম। কিন্তু ওর সাথে দেখা হলে এমন কিছু হবে ভাবিনি। মেঘলা আমাকে চিনেই না এমন ভাব নিচ্ছে। মেঘলার সাথে দেখা হওয়ার পর বাসায় চলে আসি, কিন্তু কিছুই ভালো লাগছে না। আমি ভেবেছিলাম মেঘলা আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু এখন দেখছি আমাকে ভুলেই গেছে। আমি নিজেকে বিশ্বাস করাতেই পারছি না মেঘলা আমাকে ভুলে গেছে। এসব ভাবছিলাম, তখন একটু পরে আম্মু এসে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলি? মেঘলার কাছে। আমি বুঝলাম না। মেঘলার নাম শুনতেই আম্মুর মুখটা কেন জানি ফ্যাকাশে হয়ে গেল। তারপর বলল, বাবা, আমার একটা কথা রাখবি? আম্মু বলো, কি কথা? আমি বলেছিলাম তুই মেঘলার সাথে আর কথা বলিস না। হঠাৎ আমি আম্মুর কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। কারণ যে আম্মু আমাকে বলেছিল মেঘলাকে আমার বউ করে নিয়ে আসবে, সে আজকে আমাকে বলছেন মেঘলার সাথে কথা বলতে না। কেন আম্মু? তোর ওসব জানতে হবে না, তোকে যা বলছি তাই কর। এর চেয়ে আর বেশি কথা বলতে চাই না। কিন্তু আম্মু, আমি আম্মুকে কিছু একটা বলবো, তার আগে আম্মু চলে গেলেন। কিন্তু আমার জন্য রেখে গেলেন হাজারো প্রশ্ন, যেগুলোর উত্তর আমার লাগবেই। কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি এই 4 বছরে অনেক কিছু হয়ে গেছে মেঘলার জীবনে, যা আমি জানি না। তাই পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে। তারপর আমি সরাসরি মেঘলার বাসায় চলে যাই, কিন্তু সেখানে গিয়ে ওর বাবা মাকে দেখি না। আর তখন মেঘলাও বাসায় ছিল না। সেখানে যে ছিলেন সে নাকি ওর ফুপি লাগে। তাই আমি তাকেই সব জিজ্ঞেস করি। কিন্তু ফুপি প্রথমে আমার পরিচয় চাইলেন। তারপর আমি আমার পরিচয় দিতেই ফুপি বললেন যে আমাকে নাকি কিছুই বলতে পারবে না। আমাকে সে আরও বললেন যে মেঘলা নাকি বলেছে যাতে আমি ওর সাথে আর যোগাযোগ করার চেষ্টা না করি, আমি যেন ওর সামনেও আর না আসি। কথাগুলো শুনে আমি ফুপিকে কিছু বলবো এর আগে ফুপি আমাকে বললেন যে আমি যেন এখান থেকে চলে যাই। তারপর কি আর করার, আমি মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে আসি। কিন্তু আমি প্রশ্নের উত্তর না পেলেও আরও কিছু প্রশ্ন আমার মাথায় যোগ হয়ে যায়। তারপর আমি আবারও বাসায় চলে আসি। বাসায় এসে বসে বসে ভাবছি এমন কি হতে পারে যাতে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এভাবে এড়িয়ে চলছে। আমি তো ওর জন্য আবারও দেশে ফিরলাম ওকে বিয়ে করব বলে, কিন্তু কি এমন হয়েছে তার সাথে যে ও আমাকে এভাবে এড়িয়ে চলছে? আমার মাথায় কিছুই আসছে না। আমি নিজেকে একটু স্থির করলাম, এইসব প্রশ্নগুলোর উত্তর আমাকে বের করতেই হবে, আর আমি উত্তর খুঁজে বের করেই ছাড়ব। তাই পরের দিন আবারও মেঘলার বাড়ির সামনে গেলাম, কিন্তু আজকে বাসায় গেলাম না, বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি। তারপর দেখলাম একটু পরেই মেঘলা বাড়ির বাইরে আসলো, আর আমি সাথে সাথেই এক দৌড় দিয়ে মেঘলার সামনে গেলাম। মেঘলা আমাকে দেখে একটু অবাক হয়ে গেল, কিন্তু সাথে সাথে আবারও চলা শুরু করলো। এই মেঘলা, তোর কি হয়েছে? তুই আমাকে এভাবে এড়িয়ে চলছিস কেন?
দেখুন, আমি এর আগেও বলেছি, এখনো বলছি, প্লিজ আপনি আমার সামনে আসবেন না। আমি আপনাকে চিনি না। এই মেঘলা, তোর কি মাথা নষ্ট হয়েছে? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? যা শুনেছেন তাই বলেছি। মেঘলা, আমি তোর ছোটবেলার ফ্রেন্ড কাব্য। আমার সাথে এমন কেন করছিস? এই হ্যালো মিস্টার, আপনাকে একবার না না করলাম? আপনাকে আমি চিনি না, কেন আমাকে বারবার জ্বালাচ্ছেন? বলেই মেঘলা চলে গেল। কিন্তু আমি স্পষ্ট দেখেছি ওর চোখ দিয়ে পানি পড়ছে। আমি বুঝতে পারি এইসব ও ইচ্ছে করে বলছে না, তাই আমি ঠায় দাঁড়িয়ে আছি। একটু পরে একটা ছেলে কণ্ঠে একজন পিছন থেকে বলে উঠলেন, কি সাহেব, মেয়েটা কি চান নাকি? আমি মাথা উঁচু করে দেখি 35 থেকে 40 বছর বয়সী একজন মধ্যবয়স্ক লোক বলছে আমাকে কথাটা। জি, আমাকে বলছেন? আরে হ্যাঁ, আপনাকেই বলছি। মানে আপনার কথার কোনো মানে বুঝলাম না। আরে বাহ, এই এলাকার সব থেকে বড় মালের সাথে কথা বলছিলেন, আবার বলছেন আমার কথার মানে বুঝছেন না? কি নেশা টেশা করছেন নাকি? লোকটার কথাটা শুনেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি সাথে সাথে লোকটার কলার ধরে ফেলি। এই আরেকটা বাজে কথা বললে ওর নামে তোর জীবন আমি নিয়ে নিব। আরে আরে করছেন কি? আমি তো সত্য কথাই বললাম, এই মেয়ে তো ভালো না। আপনি কি জানেন না? ও ভালো না মানে? কি করে বুঝলেন আপনি? তারপর লোকটা কিছু না বলেই একটা হ্যাচকা টান দিয়ে দৌড়ে চলে গেল। আমি ধরতে চাইলেও আর ধরতে পারলাম না। কিন্তু লোকটার কথা কিছুই বুঝলাম না। ও কেন এসব বলল মেঘলা সম্পর্কে? আর মেঘলাকে কেন খারাপ বলল লোকটা? আমার মাথায় যেন কিছুই আসছে না। কি হচ্ছে কি এসব আমার সাথে? তারপর আমি সাথে সাথে ওখানে থেকে বাসায় এসে মাকে ডাক দিলাম। আম্মু, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করতে মানা করেছিলে, কিন্তু আমার জানতেই হবে কি হয়েছে মেঘলার। আর তুমি তো মেঘলাকে বউ হিসেবে বেছে নিয়েছিলে, তাই না? কিন্তু এখন এমন করছো কেন? কেন আমাকে বলেছিলে আমি যেন মেঘলার সাথে কথা না বলি? আমি প্রশ্ন করার পর আম্মু যা বললেন তার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। শুনেন তাহলে আপনারাও। আম্মু আমাকে বলল, হ্যাঁ কাব্য, হ্যাঁ আমি বলেছিলাম তোকে ওর সাথে বিয়ে দিব, কিন্তু আমি জানতাম না ও একটা চরিত্রহীন মেয়ে। ও টাকার জন্য দেহ ব্যবসা করে। ছি আম্মু, তুমি এসব কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। আর এটা সবাই জানে মেঘলা একদিন একটা ছেলের সাথে রাত কাটিয়ে পরে ছেলেটাকে ব্ল্যাকমেল করে টাকার জন্য। কোর্টে এটা প্রমাণও হয়েছিল। আমি তোকে এইসব বলবো না ভেবেছিলাম, কিন্তু তুই যে শুরু করলি, এখন না বলে আর পারলাম না। বাবা, তুই ওই নষ্টা মেয়েটাকে ভুলে যা। মা, তুমি ওকে নষ্ট বলো না। আমার বিশ্বাস মেঘলা এমন কিছু করেনি। কোথাও তোমাদের ভুল হচ্ছে। তোর বিশ্বাস না হলে একবার এলাকায় খবর নিয়ে দেখ, সবাই ওই মেয়ে সম্পর্কে এসব জানে। আম্মু, সবাই বললেও আমি বিশ্বাস করি না। আমার মেঘলা এমনটা করতে পারে না, কখনো না। কাব্য, তোকে আমি নিষেধ করছি না, তুই ওর কাছে যাবি না। আম্মু, আমাকে প্লিজ আগে সব জানতে দাও। কিন্তু কোনো কিন্তু না আম্মু, আমার বিশ্বাস এখানে সবার একটা ভুল হচ্ছে। আমি আব্বুকে কথাটা বলেই নিজের রুমে চলে গেলাম। আমার কেন জানি অনেক কান্না পাচ্ছে। রুমের দরজা বন্ধ করে শুয়ে আছি। হাজার ধরনের প্রশ্ন আমাকে ঘিরে ধরছে, কিন্তু আমি জানি আমার মেঘলা এমন কিছু করতে পারে না। কিন্তু এর জন্য আমাকে আগে সব কিছু জানতে হবে। কি হয়েছে মেঘলার জীবনে? আম্মুকে জিজ্ঞেস করলে সে আমাকে সব নাও বলতে পারেন। এখন বড় প্রশ্ন এইটাই, আমাকে সব সঠিক তথ্য কে দিতে পারে? কিন্তু কে বলতে পারে? এমন সময় হঠাৎ আমার মনে পড়লো যে মেঘলার বাবা মা তো মেঘলার সাথে নেই। তার মানে তারা অন্য কোথাও আছেন। তাদের সাথেই দেখা করতে হবে। তাই আবারও খোঁজাখুঁজি শুরু করলাম। এখন মেঘলার বাবা মাকে খোঁজার পালা। হ্যাঁ, পেয়েছি। আমার এক বন্ধু সন্ধান দিয়েছে, কিন্তু বাড়িটা একটু দূরেই, তাই চলে গেলাম সেখানে বন্ধুর দেওয়া ঠিকানা মতো। বাড়িতে যেতেই আন্টি আমাকে দেখে অবাক হলেন, কারণ তাদের ঠিকানা খুব কম মানুষ জানেন হয়তো। আমি যখন গেলাম তখন আন্টি এবং আঙ্কেল ঘরে ছিলেন। আমি তাদের কাছে মেঘলার সম্পর্কে জানতে চাইলে আন্টির চোখ দিয়ে পানি পড়তে থাকে, আর তারা আমাকে বললেন, আমাদের কোনো মেয়ে নেই বাবা, ও আমাদের মেয়ে না বাবা। আমাদের মেয়ে এমন খারাপ কাজ কখনো করতে পারে না। আন্টি আঙ্কেল, আসলে কি হয়েছে একটু বলবেন আমাকে সব প্লিজ? জানি না বাবা, আমরা মেঘলাকে কিসের অভাবে রেখেছিলাম যে ও টাকার জন্য নিজেকে এত নিচে নামিয়ে দিল। আরে আঙ্কেল আন্টি, কি হয়েছে সেটা তো বলে নাকি প্লিজ? বাবা, মেঘলা দেহ ব্যবসা শুরু করে দিয়েছিল। কি আঙ্কেল আন্টি, আপনারা ওর বাবা মা, আর আপনারা বাবা মা হয়ে এসব ভাবলেন কি করে? কাব্য বাবা, আমরা একটু ভুল বলছি না।
কোনো বাবা মা নিজের মেয়ে সম্পর্কে ভুল বলতে পারে না। আচ্ছা, আপনারা কি করে জানলেন যে মেঘলা এসব করে? আমাকে একটু সব কিছু বলুন প্লিজ। তারপর আঙ্কেল বলা শুরু করলো। বাবা, 2 বছর আগে মেঘলার একটা ভিডিও ভাইরাল হয় এবং মেঘলা তখন মামলা করে যে ওর সাথে নাকি জোর করে করেছে এসব, মানে রেপ করেছে মেঘলাকে। কিন্তু মেঘলা আমাদের কিছুই বলেনি, নিজে নিজে সব করেছে। আর পরে আদালতে প্রমাণ হয় যে ওর নাকি আরও ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক ছিল এবং আরও প্রমাণ হয় যে মেঘলা এসব নাকি টাকার জন্য করেছে। তারপর আমরা মেঘলাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুমিও আর মেঘলার সাথে যোগাযোগ করো না বাবা, আমার মেয়েটা ওই দিনে আমাদের কাছে মারা গিয়েছে। এতক্ষণ আমি চুপচাপ কথাগুলো শুনছিলাম। তারপর তাদের কাউকে কিছু না বলে বেরিয়ে চলে আসলাম। আসার সময় কোনো কথা বলিনি আঙ্কেল আন্টির সাথে। তাদের কি বলবো তা আমার জানা ছিল না। তারপর আমি আবারও বাসায় চলে আসি আর এসে নিজেকে বারবার প্রশ্ন করছি, আমি কার কথা বিশ্বাস করব? সবাই যা বলছে এটা বিশ্বাস করব, নাকি মেঘলার ওই চোখের চাউনি আর আমার মনের কথাটাকে বিশ্বাস করব? কিছুই বুঝতে পারছি না। মেঘলা এতটা খারাপ হতে পারে না। আমার মেঘলাকে আমি খুব ভালো করে চিনি, কিন্তু সবাই যা বলছে তা কি মিথ্যা, নাকি সবাই ভুল জানে? আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে, আর নিতে পারছি না। পরের দিন সকালবেলা আম্মু ঘরে আসলেন। এসে দেখেন আমি বসে আছি, তাই প্রশ্ন করলো, কিরে কাব্য, তুই ঘুমাস নি রাতে? আম্মু কি বলতে এসেছো তা বলো, ভালো লাগছে না কিছুই। বাবা, তোর জন্য একটা মেয়ে দেখেছি, আজকে দেখতে যেতে হবে বিকালে। আম্মু প্লিজ আমাকে কয়েকটা দিন একা থাকতে দিবা, এখন আমি মেয়ে দেখতে যেতে পারবো না। শোন, মেয়ে দেখলেই তো বিয়ে হয়ে যায় না। তোর ফুপি আনছে তোর জন্য সম্পর্কটা, না দেখলে খারাপ দেখা যায় না, বল। হঠাৎ আমার ফুপি শব্দটা শুনেই মেঘলার ফুপির কথা মনে পড়ে গেল। হ্যাঁ, সে পারবে আমার সব প্রশ্নের উত্তর দিতে। তাই আমি আর মাকে কিছু না বলেই সাথে সাথে বেরিয়ে পড়লাম। তাদের বাড়িতে যেতেই মেঘলা দরজা খুলল। আমি ওর সাথেই কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমাকে ঘরের ভিতরে ঢুকতেই দিল না মেঘলা। আমি বাহির থেকে দেখেছি ওর ফুপি আমার দিকে তাকিয়েছিলেন ভিতর থেকে। কিছু হলো না। আমি অনেকবার ডাকাডাকি করেও মেঘলার কোনো শব্দ পেলাম না। ও দরজা খুলল না। তাই আবারও বাসায় এসে শুয়ে আছি আর ভাবছি কি করা যায়। আমি ভাবছি আবারও ওই বাসায় যাব, কিন্তু এমন একটা সময় যখন মেঘলা থাকবে না। কিন্তু হয়তো আমার ভাগ্যটা ভালো আর নিয়তিও চাই, আমি সব জানি। দুপুরের দিকে একটা কল আসে আমার ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম। অপর দিকে একটা মহিলা বলল, কাব্য বলছো? হ্যাঁ, কিন্তু আপনি কে? সে পরে জানো। আচ্ছা, তুমি জানতে চাও তো মেঘলার সাথে কি হয়েছিল? হ্যাঁ, অবশ্যই জানতে চাই। তাহলে আগামীকাল আমার সাথে দেখা করবে এই জায়গায়। চলে এসো। ফোনে বলা যাবে না, সরাসরি বলতে হবে। বলেই ফোনটা কেটে দিল। তারপর আমি আবারও নাম্বারটায় ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ। এই মহিলা কে? এমন কি আছে যা সরাসরি বলতে হবে? দেখা করতে বলছেন, তারপর বলবেন। তাই আজকে আর মেঘলার বাসায় যাই না, সারাদিন অপেক্ষা করছি। তারপর অনেক কষ্ট করে রাতটা পার করে চলে যাই সেই জায়গায় যেটা গতকালকে ফোনে অচেনা এক মহিলা বলেছিলেন। এখানে এসে আমি একটা বেঞ্চে বসে আছি, কারো কোনো আসার নামগন্ধ নেই। প্রায় 1 ঘন্টা হতে চলল। তারপর প্রায় 1 ঘন্টা পর একজন এসে আমার পাশের বেঞ্চে বসলেন। আমি তাকে দেখেই অবাক হয়ে গেলাম, কারণ আমি কখনো ভাবিনি সে আসবেন। আরে আপনি? হ্যাঁ, আমি অবাক হলাম এজন্য, কারণ মহিলাটি ছিলেন মেঘলার ফুপি, যার সাথে মেঘলা থাকে। তারপর আমি মেঘলার ফুপিকে প্রশ্ন করলাম, আপনি তাহলে আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে আমি সব সত্যিটা জানাতে চাই, কারণ তোমার চোখে আমি মেঘলার জন্য ভালোবাসা দেখেছি। আচ্ছা, আমি যা যা সবার থেকে জেনেছি তা কি সত্যি? না, হয়তো আমিও তাদের মতো সব মানতাম, কিন্তু আমি এমন কিছু দেখেছি যা অন্য কেউই দেখেনি। ফুপি, প্লিজ আমাকে সব কিছু বলেন। হ্যাঁ নিলয়, আমি তোমাকে সব জানাতে এসেছি। তারপর ফুপি সব কিছু নিজের মতো করে বলতে লাগলেন। নিলয়, তোমার যাওয়ার 2 বছর পর কিছু বড় লোকের ছেলে মেঘলাকে অনেক জ্বালান্ত করত। তখন মেঘলা আমার সাথেই থাকতো পড়াশোনার সুবিধার জন্য। মেঘলা অনেক কষ্ট করে ওদের থেকে দূরে থাকার চেষ্টা করত। হয়তো তোমাকে কিছুই বলতো না, কিন্তু মেঘলা আমাকে এইসব প্রতিদিন বলতো। তার কিছুদিন পর মেঘলা এবং আমি পুলিশের কাছে যাই ডায়েরি করার জন্য, কিন্তু পুলিশ ছেলেগুলোর পরিচয় পেয়ে
তাদের কিছুই বলে না। ছেলেগুলো সবসময় বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত। কিন্তু একদিন মেঘলা ওদের কথা শুনে রাগে ওদের থাপ্পড় মারে এবং থাপ্পড় খেয়ে ছেলেগুলো চলে যায়। এভাবেই 2 দিন চলে যায়। মেঘলা ভাবে যে ছেলেগুলো হয়তো আর আসবে না, কিন্তু মেঘলা ভুল ভেবেছিল। পরের দিন বাসায় ফেরার সময় মেঘলাকে ছেলেগুলো গাড়ি দিয়ে উঠিয়ে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর একটা ছেলে ওর মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করে ফেলে। আর যখন মেঘলার জ্ঞান ফিরে তখনও বুঝতে পারে ওর সাথে কি কি করেছে। তারপর মেঘলাকে ওরা ভয় দেখায় যেন কাউকে কিছু না বললে নাকি ওরা মেঘলার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে। তারপর মেঘলা ওদের পায়ে পড়ে, কিন্তু ওরা কথা মানে না। তারপর মেঘলা সেদিন কোনোভাবে বাসায় চলে আসে ওখান থেকে, আর আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। আমি যখন শুনেছি মেঘলাকে কেউ ধর্ষণ করেছে তখন আমারও কান্না শুরু হয়ে যায়। তখন আমি মেঘলাকে বলেছিলাম যে যাতে আমরা মামলা করি, কিন্তু মেঘলা বলে ওদের কাছে ভিডিও আছে। ওরা বলেছে কাউকে বললে ওরা ভিডিও ফাঁস করে দিবে। এরপর এভাবে কিছুদিন যাওয়ার পর মেঘলা একটু নিজেকে সামলে নেয়, কিন্তু ছেলেগুলো নিজেদের কথা না রেখে ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করে দেয়। এরপর থেকে শুরু হয় ওর জীবনের সব থেকে কালো সময়। সবাই ওকে খারাপ চোখে দেখতে থাকে, ওকে খারাপ ভাবে। আমরা এরপর মামলা করি, কিন্তু ওই ছেলেগুলো নিজেদের টাকার জোরে সব কিছু পাল্টে দেয়। ওরা প্রমাণ করে দেয় যে মেঘলা একটা নষ্ট মেয়ে, ও নাকি দেহ ব্যবসা করে। এবং ছেলেগুলো আরও প্রমাণ করে যে মেঘলা নাকি এর আগেও অনেকবার রাত কাটিয়েছে অন্য ছেলেদের সাথে। এমনকি পুলিশও ওদের পক্ষে কথা বলে। তারপর সেদিন আমি আর মেঘলা কোর্টে বসে শুধু সব শুনেছি, কিছুই বলার ছিল না আমাদের। সেদিন মেঘলার বাবা মা ওর কথা মানেননি, ওকে বাড়িতে ফিরে যেতে না করেন। তারপর যখন মেঘলা কোর্ট থেকে বের হয় তখন অনেকগুলো রিপোর্টার ওকে বারবার জিজ্ঞেস করে ওইসব কেন করলো। সেদিন মেঘলা শুধুই চুপ করেছিল। আর একটু পর মেঘলা চিৎকার করে বলে উঠে যে আমি নষ্ট নই, আমি নির্দোষ, কেউ আমাকে বিশ্বাস করুন। আমি নষ্ট নই, আমি নষ্ট নই। এরপর মেঘলা অজ্ঞান হয়ে যায়। তারপর আমি ওকে বাড়িতে নিয়ে আসি। পরদিন টিভিতে এসেছে মেঘলা নাকি এইসব অ্যাক্টিং করছে নিজেকে সঠিক প্রমাণ করতে। সে নিজেই ধর্ষিতা, সে কিনা একটি অ্যাক্টিং করছে। আমি ওকে কি বলে সান্ত্বনা দিব আমার জানা ছিল না। আর এর পরে তোমার সাথে ও সব যোগাযোগ বন্ধ করে দেয়। ও চায়নি তুমি এইসব জানো। আর মেঘলা জানে তুমি ওকে ভালোবাসো, তুমি হয়তো ওকে মেনে নিবে, কিন্তু এই সমাজ মেঘলাকে মেনে নিবে না। তাই মেঘলা চায়নি তোমার সাথে ওর নাম জড়াক আর তোমার নাম খারাপ হোক। এইদিকে আমি শুধুই ফুপির কথাগুলো চুপচাপ শুনছি। আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি। নিজের চোখের পানি বিনা বাধায় পড়েই যাচ্ছে। তারপর আমি ফুপিকে জিজ্ঞেস করি, এখন মেঘলা কোথায়? কেন? বলেন না ফুপি প্লিজ। মেঘলা এখন বাসায় আছে। ফুপি তুমি একটু চিন্তা করো না, আমি ওকে আবারও আগের সেই মেঘলা বানিয়ে ছাড়বো। হ্যাঁ বাবা, আমি জানি তুমি পারবে। আর একটা কথা জানো, মেঘলার সাথে যখন তোমার দেখা হয়েছিল তখন হয়তো মেঘলা তোমাকে চিনে না বলেছিল, কিন্তু সত্যি কথা বলতে তোমার সাথে মেঘলার দেখা হওয়ার পর মেঘলা এসে আমাকে জড়িয়ে ধরে বলেছে। ফুপি, কাব্যকে একবার জড়িয়ে ধরে কাঁদতে চেয়েছিলাম, খুব ইচ্ছে করছিল কাব্যকে একটু জড়িয়ে ধরতে, কিন্তু পারিনি। ফুপি আমি আর নিতে পারছি না, আমি এখন ওর কাছে যাচ্ছি। হয়তো সময় লাগবে, কিন্তু আমি ওকে আবারও ফিরিয়ে আনবই। এরপর আমি আর কিছু না বলেই চোখের পানি মুছতে মুছতে মেঘলার বাসায় যাই। সেখানে দরজায় টোকা দিতেই মেঘলা দরজা খুলে দিল। আর দরজা খুলে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘলা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর একটু পর নিজেকে সামলে নিয়ে বলে, আপনাকে আমি নিষেধ করেছিলাম আমার সামনে না আসতে, তারপরও কেন আসছেন? চলে যান প্লিজ। মেঘলার কথা শুনেও আমি কিছুই বললাম না, শুধু আমি এক পলকে মেঘলার দিকে তাকিয়ে আছি চুপচাপ। হ্যালো, আপনাকে যেতে বললাম না? মেঘলা আমাকে যেতে বলছে, কিন্তু দরজা বন্ধ করছে না, আমার দিকেই তাকিয়ে আছে। আর চোখ দিয়ে পানি পড়বে পড়বে অবস্থা। তুই অনেক হারামি রে মেঘলা। মানে? হ্যাঁ, তুই অনেক হারামি। সব কষ্ট নিজেই একা পেতে চাস, আমাকে একটু দিবি না? দেখুন, আপনি এখান থেকে চলে যান, আমি আপনার সাথে কথা বলতে চাই না, প্লিজ। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন।
আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।